সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। বরাবরের মতোই আমাদের সঙ্গে আজ একজন অতিথি রয়েছেন। তিনি একজন চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী। এই চমৎকার মানুষটিকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আবিষ্কার করার চেষ্টা করব। শুভ সকাল, রাঙা সকাল, কেমন আছো? রাঙা সকাল এবং শুভ সকাল আনিস, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং তোমাকে প্রাণবন্ত দেখাচ্ছে, সুস্থ দেখাচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক গড, সুস্থ। এই জিনিসটাই তো আমরা সবাই চাই থাকতে। এবং আজকে যে অতিথি আছেন তার কাছ থেকে হয়তো কিছু টিপস পাওয়া যাবে গান শোনার পাশাপাশি, কি বলো? এই মানুষটা কিভাবে একজন ডাক্তার পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী কিভাবে ব্যালেন্স করছেন তার লাইফ এবং তার চমৎকার জীবন রয়েছে। চলো জেনে নিই আজকের এই মানুষটা কে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ও সঙ্গীত শিল্পী ডাক্তার সাইদা বিলকিস। শুভ সকাল ম্যাম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভীষণ চমৎকার দেখাচ্ছে, তাই না? ফুলের মতো। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি ডাক্তার সাইদা বিলকিস এবং সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হচ্ছে আপনি সাইদা শম্পা। তো কোন পরিচয়টা আপনার কাছে অনেক বেশি প্রিয়? সাইদা বিলকিস ডাক্তার হিসেবেই আমি অনেক বেশি প্রিয় আমার। আমি নিজেকে ডাক্তার হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। হ্যাঁ, আপনার তো বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকা হয়। হ্যাঁ, এবং বছরে বলছিলেন যে একবার আসেন মাত্র বাংলাদেশে। একবার আসি, কিছু কাজ নিয়ে আসি। এবং আমার মনে হয় ওই যে আরেকটা সত্তা আছে সাইদা শম্পা, ওই একবার আসার পরেই আপনি সেই সত্তাটাকে কয়েকদিনের মধ্যে অনেক বেশি বিকশিত করে ফেলেন। ওই যে প্যাশন বলে কথা। কেমন লাগছে দেশ এবং শীতকালের এই সময়গুলো? দেশ তো সবসময় ভালো লাগে, দেশকে সবসময় মিস করি। আসলে বেসিক্যালি আমার কখনোই বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল না। আচ্ছা, আমি সবসময় দেশে থাকতে চেয়েছি, কিন্তু হয় না, পরিস্থিতির কারণে। জীবন খুবই অদ্ভুত, কারণ যে মানুষ বিদেশে যেতেই চায়নি 18 বছর বয়সে সে বিদেশ চলে যায় এবং সেই থেকে চলছে এখনো পর্যন্ত। এখনো ফেরার প্রতীক্ষা, এখনো মনে করি যে ফিরবো, এবং সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে ফিরবো, অবশ্যই ফিরবো। মা এবং মাটির প্রতি আমাদের কি টান থাকে আনিস। কিন্তু আপনি তো ম্যাম বিশ্ব নাগরিক বলা যায়। ছোটবেলা থেকেই বিভিন্ন দেশ ঘুরছেন বাবার কাজের সূত্র ধরে। ঠিক আছে, তো এই জিনিসটা নিশ্চয়ই আপনাকে অনেক সমৃদ্ধ করেছে। ঠিক আছে, সেটা করেছে, কিন্তু রুট তো বাংলাদেশ, তাই না? বাংলাদেশি। সেজন্য এখানে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় আমার মৃত্যুটা এখানে হোক। আমরা আসলে শিল্পীর চাওয়া বোধহয় এমনটাই, তাই না? হ্যাঁ, আসলে সেটাই। রুটের কথা বলছিলেন ম্যাম, শেকড়ের কথা। আমরা তাহলে সেখানে একটু যাই। আপনার জন্ম তো টাঙ্গাইলে। আমার জন্ম, আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল, আমার বাবা মার টাঙ্গাইল, কিন্তু আমার জন্ম হয়েছে চিটাগাঙে। আচ্ছা, আমাদের এখানে চিটাগাঙের আরো একজন মানুষ উপস্থিত, ভালোই হলো তোমাদের। একটু শুনবো ম্যাডাম। হ্যাঁ, চিটাগাঙে আমার বাবা ইস্টার্ন রিফাইনারিতে কাজ করতেন। উনি প্রোডাকশন প্ল্যানিং ইঞ্জিনিয়ার, ইস্টার্ন রিফাইনারিতে চাকরি করতেন। তখন আমরা পতেঙ্গায় ছিলাম। সুতরাং আমার জন্ম একদম ছোট্টবেলার শৈশব হলো চট্টগ্রাম সমুদ্র তীরে বলা যায়। সমুদ্র তীরে, হ্যাঁ। এই কারণে হয়তো বা এত উদার, এত সাংস্কৃতিক করা হয়েছে। একটু শুনবো ছোটবেলার পতেঙ্গার দিনগুলো আসলে কেমন ছিল? ছোটবেলার পতেঙ্গার দিন যতটুকু মনে আছে যে আমি খুব দুষ্টু ছিলাম। এটা তো দেখে মনেই হচ্ছে না। দুষ্টু ছিলাম মানে ভালোই দুষ্টু ছিলাম। আচ্ছা। প্রচুর প্রশ্ন করতাম। তো আমার 7 বছর বয়স পর্যন্ত চট্টগ্রামে ছিল কাটানো হয়েছে। গান গাইতাম ওখানে। আমাদের মনে আছে আব্বা আম্মা, তখন একটা রিফাইনারির কলোনিতে থাকতাম। ওখানে একটা গাছ ছিল, আম গাছ কিংবা জাম গাছ, এরকম গাছে উঠে ঝুলে ঝুলে গান গাইতাম। তখন কোন গানগুলো বেশি শোনা হতো? তখন দেখা হয়েছিল ছুটির ঘন্টা সিনেমাটা। আমার বয়স বোধহয় 7। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। সুতরাং হতো কি, ওই গাছে দুলে দুলে গাইতাম আর নিচে লোকজন দাঁড়ায় থাকতো গান শোনার জন্য। তখন তো এমনিই গান গাইতেন, কিন্তু হাতে খড়িটা আসলে কখন হয়েছিল? হাতে খড়ি আসলে আমার মা থেকে। আমার মা গান গাইতেন, তবে ওই রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা না। মনে হয় ওখান থেকে আমার ভিতরে একটা। হ্যাঁ, তার প্রথমবার আমাকে স্টেজে নেওয়া হলো, একটা ছড়া গান ছিল, পর্দা
এখনো খুলেনি। আম্মা বললো যে তুই ওখানে যে দাঁড়াবি। ওই স্টেজের পর্দা খোলার আগে আমার গান শেষ, পর্দা পর্দা খুললো, আমার গানও শেষ হলো। এটা হলো আমার প্রথম। পরে বললো যে তুই আবার যা, আমি আর যাই নাই। গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা তার মানে এই পর্যায়েরই ছিল। হ্যাঁ, পড়াশোনাটা আসলে কোথায় ছিল ম্যাডাম, কোন স্কুলে? পড়াশোনা একটু বলতে হয় যে 7 বছর বয়স পর্যন্ত তো চট্টগ্রাম। তারপরে 1 বছর আমার বাবা 1979-এ ইরাকে চলে গেলেন। আচ্ছা। তখন কিছুদিন আমি টাঙ্গাইলে ছিলাম আমার দাদার বাড়ির ওখানে 1 বছর। তারপরে আমরা চলে গেলাম ইরাকে। আচ্ছা, তখন হলো ইরাক ইরান যুদ্ধ, আমরা অনেক ছোট। আমার বাবা বাংলা স্কুলে পড়াবে বাচ্চাদের, বাংলা কালচারের সাথে থাকবে, সেজন্য আমরা 1 বছর 2 বছর কোনো স্কুলে পড়িনি। আচ্ছা, আচ্ছা, একটু গ্যাপ নিয়েছে। গ্যাপ নিয়ে আমার মা আমাদেরকে পড়াতেন, হোম স্কুলিং করতেন, কারণ আমার মা প্রফেশনালি শি ইজ এ টিচার। হ্যাঁ, তো এরপরে ইরাক ইরানের যুদ্ধের পরে আমরা চলে গেলাম আবুধাবি। আচ্ছা, একটু যদি ইরাক ইরানে থাকি ম্যাডাম, তখন কত বছর বয়সে ইরানে আমার আপনারা তখন গেলেন? ইরাকে 7-8 মানে ওই যে চট্টগ্রাম থেকে টাঙ্গাইল, হ্যাঁ। তারপরে ইরাকে ইরাক চলে মানে 6-7 এরকম আচ্ছা, হবে। 8 বছর। হ্যাঁ, এত অল্প বয়সে জেরিন যে ইরাক ইরান যুদ্ধের মুখোমুখি হলেন, বা এক্সপেরিয়েন্স তো ছিল কিছুই। এক্সপেরিয়েন্স তো ছিল, কারণ আমার বাবা তখন আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন। মানে আচ্ছা, সাদ্দাম হোসেন তো অনেক আগে থেকে প্ল্যান করেছিল যুদ্ধের, তো রিফাইনারি তো যুদ্ধের একদম মেইন মূল একটা জিনিস, টার্গেট ছিল। তো ওখানে দেখা যেত যে মানে সাইরেন বাজছে, আমার আম্মা কান্নাকাটি করছে। ও তারপরে ওইসব স্মৃতিগুলা মনে আছে। মানে একবার আমার বাবা আসলেন, তার প্যান্টের ইয়েতে যে কোনো কিছু লেগে একদম পুড়ে গেছে, এরকম। তারপর আমার কাছে মনে আছে যে আমরা একবার বাংলাদেশ থেকে যখন ইরাকে আসলাম, তখন ইরাকের উপর দিয়ে প্লেন যায় না, যার জন্য আমাদের কুয়েতে আসতে হলো। কুয়েত থেকে আমরা বাসে আসলাম ইরাকে। মানে দ্যাট ওয়াজ এবং কত লু হাওয়া তখন মনে আছে। আমার বাবা আমাকে একদম টাওয়াল দিয়ে পেঁচিয়ে কোলে নিয়ে উঠলেন, মানে গরম ওয়েদার। মানে ওইসব ছোটখাটো স্মৃতিগুলো মনে আছে। ওখানকার বসরায় ছিলাম আমরা। ওখানে ইরাকে কিন্তু রিয়েল আরবি বলে না, বসরায় ওদের নিজস্ব প্যারামিলিশিয়া আছে। হ্যাঁ, আছে। ওদের সাথে খেলতাম, শাতিল আরব নদীতে বসে থাকতাম আমরা। হ্যাঁ, আমার বাবা, আমি, আমার মা, আমরা সবাই। এই তো, তারপরে তো আবুধাবি। আমরা আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের দর্শকদের ম্যাম জানাতে চাই একটু এখন। আচ্ছা, প্রিয় দর্শক, ডাক্তার সাইদা বিলকিস, যিনি সঙ্গীতাঙ্গনে সাইদা শম্পা নামে পরিচিত, তিনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতিমান এন্ড্রোকাইনোলজিস্ট ও বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি 1992 থেকে 1997 সাল পর্যন্ত স্কলারশিপে চীনের সাংহাই মেডিকেল ইউনিভার্সিটি থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে হংকং ও যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ ও MD সম্পন্ন করেন। 2015 সাল থেকে তিনি হিউস্টন ইউনিভার্সিটি অফ টেক্সাসের অধীন একটি মেডিকেল প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং FACE সম্মাননায় ভূষিত হয়েছেন। একই সঙ্গে শৈশব থেকে সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি চীন, বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বেজিংয়ের সিসিটিভিতে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন, বেজিং টেলিভিশন ও বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ তার সঙ্গীত জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিয়মিত বাংলা মৌলিক গান গেয়ে প্রশংসিত হয়েছেন। গান জানালা ব্যানারে প্রকাশিত এসব গানে দেশের ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে তার একক ও দ্বৈত কণ্ঠের বেশ কিছু গান রয়েছে। চমৎকার কিছু অর্জন পুরো জীবন জুড়েই। সেই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু সেই ইরাক ইরান যুদ্ধের দিকে একটু ফিরতে চাই। এবং সেইটা পতেঙ্গা থেকে শাতিল আরব। নদীটাকে আসলে কেমন দেখেছিলেন? না, ওটা আমার খুব সুন্দর একটা স্মৃতি। ওখানে আমরা প্রায় যেতাম, মানে ওখানকার একটা গ্রামীণ একটা ভাব ছিল। এখন সেই ইরাকটা তো আর ইরাক নেই, কিন্তু ওটা খুব সুন্দর একটা স্মৃতি ছিল। মানে লোকরা খুব ভালো ছিল, লোকাল মানুষ খুবই ভালো ছিল। মানে ওই স্মৃতিগুলো আসলে ভুলতে পারি না, ভোলার মতন। ওটা তো শৈশবের স্মৃতি। হ্যাঁ, তখন যেরকমই হোক, ইরাক এখন একটা
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হ্যাঁ, সেটা মনে হলে খুব খারাপ লাগে। নিঃসন্দেহে, কারণ আপনি একদমই সুন্দর ইরাক দেখেছেন, সুন্দর, একদম এবং- সুন্দর ডেভেলপড ইরাক দেখেছি আমি। এবং সেটাকে ভেঙে যেতেও ভেঙে, দেখেছেন। হ্যাঁ। নিঃসন্দেহে সেই মনে আসলে কষ্ট লাগবেই। বলছিলেন যে পরবর্তীতে চলে গেলেন দুবাইতে, আবুধাবি। আবুধাবিতে, এবং সেখান থেকে কি পরবর্তী শিক্ষা জীবন শুরু হলো? ওখানে আমার আবুধাবিতে আমি পড়াশোনা মানে 1 থেকে 1.5 বছর। আমার বাবা মা সবসময় বাংলাদেশ ঘেঁষা ছিলেন সবসময়। তখন আমরা বড় 2 বোন, ওনারা মনে করলেন যে ইংলিশ মিডিয়ামে না পড়ে বাংলা মিডিয়ামে পড়লে মনে হয় ভালো হবে। তো সেই জন্য আমার বোন বাংলাদেশে চলে আসলো এবং আমি ক্যাডেট কলেজে ভর্তি হলাম। মানে বাংলাদেশে? হ্যাঁ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে। আচ্ছা। তো ওখান থেকে আমার মানে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত তো ক্যাডেট কলেজ, তখন আমার এডুকেশন ওই ক্যাডেট কলেজ। আচ্ছা আচ্ছা। এবং আপনি মনে হয় সেই ক্যাডেট কলেজের যে আবাসিক ব্যবস্থা রয়েছে সেখানেই থাকতেন, একদমই বাবা মা দেশের বাহিরে? হ্যাঁ, তখন আমি ছুটিতে যেতাম। একবার মনে আছে, কারণ আমাদের তো ইউনিফর্ম থাকে, আচ্ছা। ইউনিফর্ম হয়েছে শার্ট প্যান্ট, মানে পুলিশের যে ইউনিফর্ম, ওটা পরেই প্লেনে উঠেছি। বাবা মাকে দেখার জন্য আসলে? হ্যাঁ, কারণ আমার একাই যাতায়াত করতে হতো, ছোট ছিলাম, কিন্তু ওটা মানে আমার খালা ছিলেন এখানে, উনি প্যারেন্টস ডেতে আসতেন আর আমি ছুটিতে বাবা মার কাছে যেতাম। দেশের বাইরে চলে যেতেন? এই যে বাবা মা দেশের বাইরে, তারপর আপনি দেশে পড়াশোনা করছেন, এমনটা করে কয়দিন চললো আসলে? 6 বছর। 6 বছর। হ্যাঁ, আমার বাবা তো সবসময় ওখানে থাকতেন, আমার মা আসা যাওয়া করতেন, আসা যাওয়ার মধ্যে ছিলেন। কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই বোন। আমার ছোট ভাই মারা গেছেন রিসেন্টলি, আর আমরা 3 ভাই বোন এখন। এখন 3 ভাই বোন। আপনি কি সবার? আমি মেঝো, মানে আমার বড় বোন, আপনার অবস্থার মধ্যে দ্বিতীয়। হ্যাঁ, এবং পরবর্তীতে আপনার ছোট ভাই? ছোট 2 ভাই ছিলেন। একদমই আপনার পরে যে ছোট ভাই, তার সঙ্গে বয়সের ব্যবধান অনেক বেশি, 8 বছর। 8 বছর। তাই হয়তো বা ওই যে আসা যাওয়ার সময়টায় ভাই হয়তো বা তখন ছিল না, তাই হয়তো অত মিস করতেন না। হ্যাঁ, কারণ আমার বোন আর আমার সাথে বয়সের গ্যাপ মাত্র 1.5 বছর, আমরা বন্ধুর মতো, কিন্তু ভাইরা অনেক ছোট। অনেক ছোট। বোনও তো ঢাকায় পড়তেন? হ্যাঁ, বোন ঢাকায় পড়তেন, বাংলাদেশে। তারপর ওরও বিয়ে হয়ে যায়, বাংলাদেশে আছে ওরা, ভালো। আচ্ছা আচ্ছা। বাট ওই সময়টা যখন পড়াশোনা করতেন, বোনের সঙ্গে দেখা হতো? ওই তো ছুটিতে দেখা হতো। আচ্ছা আচ্ছা। যখন, কারণ ওটা তো আবশ্যিক, ক্যাডেট কলেজ তো অন্যরকম। এবং ক্যাডেট কলেজে পড়াশোনাটাও না অনেক অন্যরকম হয়, অনেক বেশি খুব মূল্যবোধ ডিসিপ্লিন একটা লাইফস্টাইল, তাই না? ডিসিপ্লিন। হ্যাঁ, আপনার জার্নিটা আসলে কেমন ছিল ক্যাডেট কলেজে? প্রথম বছর তো সব বাক্স টাক্স গুছায় টুছায় চলে আসতাম, বাসায় যাব না। তারপরে ঠিক হয়ে গেছে। পরে দেখা যায় যে ক্যাডেট কলেজের বন্ধুদের মধ্যে বন্ডিংটা অন্যরকম হয়, কারণ 24/7 ওদের সাথে। তো এখন যখন বিদায় নিলাম, 12 ক্লাসে যখন বিদায় নিলাম, সে কি কান্না এক একজনের। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। দেখা যায় যে 2-3 বছর কোনো যোগাযোগ নেই, কিন্তু যখন আমাদের গেট টুগেদার হয় মনে হয় যে আমরা এক মিনিটও কোনো কিছু মিস করিনি, আমি জাস্ট ওই সময় ফিরে গেছি। এটা বেশ সুন্দর। মানে যারা ক্যাডেট তারা বুঝবে যে বন্ডিংটা অন্যরকম বন্ডিং হয়, কারণ আমরা সবসময়, আর আসলে কৈশোর এবং শৈশবের একটু পরে কৈশোর, আর ওই জায়গাটা তো মানুষের ওই মূল্যবোধ, পার্সোনালিটি, সবকিছু ওই সময় কিন্তু গ্রো করে। হ্যাঁ, আর ওই সময় ওরা আমাদের কাছে ছিল, সেই জন্য ওই বন্ডিংটা ওই রকম। এবং এটা না আমৃত্যু আসলে থেকে থাকে। হ্যাঁ, এই বন্ডিংটা। এই যে দীর্ঘ সময় ধরে সহপাঠীদের জন্য সময় কাটানো, এগুলো কিন্তু ম্যাম বারবার জীবনে তৈরি হয় না, কারণ আমরা এত এনার্জি আর কখনোই বোধহয় ব্যয় করি না পরিবার ছাড়া অন্য কোথাও। হ্যাঁ, দারুণ। পরবর্তীতে ক্লাস 12 শেষ করলেন, পরপরই কি চায়নায় চলে গেলেন? হ্যাঁ, ক্লাস 12 এর পরে আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিলাম। জাস্ট 2 মাস ক্লাস করলাম। তখন মনে হলো যে তখনও খুব সেশন জট ছিল, একদম পুরা পলিটিক্যালি আনরেস্ট ছিল। ওটা 1991 এর কথা। তারপরে আমি চলে গেলাম 1992-তে, মানে আমি স্কলারশিপ নিয়ে চায়নায় চলে গেলাম। সব কাজগুলো কি আপনি একা একা করলেন? মানে আমরা আসলে ইমপ্রেসড যে একটা ওই তখন আর বয়স কতই না, আমি খুবই হার্ড হেডেড ছিলাম আসলে। মানে আমি নিজের ডিসিশন নিজেই নিতে পছন্দ করতাম, আর বাবা মা কথা শুনতাম না সেটা কিন্তু না, শুনতাম, কিন্তু দেখা যেত যে আমি আমার
ডিসিশনগুলোতে এত অটল থাকতাম যে আব্বা মাও বলছে যে ওকে উই শুড রাদার ব্যাক একটু কি জেদি ছিলেন আপনি? ভয় পেতে বোধহয় সবাই আপনাকে। এটা দারুণ ম্যাডাম, আপনি পুরো সময়টা একা একা ছিলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজে নিয়েছেন এবং সবগুলোতে আপনি সফল হয়েছেন। আই লিভ মাই লাইফ উইথ মাই ওন টার্মস। এটা সবাই হয়তোবা পারে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আল্লাহর দান। ওইটা আল্লাহর কাছ থেকে এবং সবচেয়ে বড় বিষয় ম্যাম, এত চমৎকার একটা পরিবারের সান্নিধ্য পেয়েছেন, তাদের সাপোর্ট পেয়েছেন। না, আমার বাবা মা খুবই সাপোর্টিভ, সবসময় সাপোর্টিভ ছিলেন, এখনো আছেন। তো দারুণ, এই জন্যই হয়তো বা পথ চলাটা এত সহজ হয়েছে। একটু চায়নার জার্নিটা শুনবো, যে বাংলাদেশে 6-7 বছর পড়াশোনা করার পরে হুট করে চায়নাতে আপনি চলে যেতে চাইলেন, যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তখনকার সময় আরো অনেক বেশি ছিল। এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, চাইলে অনেক কিছু জানতে পারি, শেখা যায়। তখন এই ধরনের একটা ডিসিশন নেওয়াটা নিঃসন্দেহে খুবই কঠিন ছিল। হ্যাঁ ছিল, ফ্যামিলি থেকেও একটু মানা ছিল যে ওয়াই, বাট আমার একটু এক্সাইটমেন্ট কিংবা ওই এক্সপ্লোরিং, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি ওই সময় সবাই মনে করেছে যে ডিসিশনটা ভালো হয়নি, কারণ আমি ময়মনসিংহ মেডিকেল অলরেডি চান্স পেয়েছি। হ্যাঁ, কিন্তু এখন মনে হয় যে আই হ্যাভ ডান দ্য বেস্ট চয়েস ইন মাই লাইফ, নিঃসন্দেহে। হ্যাঁ, কারণ এটা আপনাকে প্রিপেয়ার করে। হ্যাঁ, তো আমি মনে করব যে চায়নার লাইফটা আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। রাইট। এত অল্প বয়সে চায়না যাওয়ার সিদ্ধান্ত কিভাবে সম্ভব হয়েছিল আসলে? মানে ময়মনসিংহ মেডিকেল কলেজে আপনি পড়াশোনা শুরু করেছেন, হুট করে চায়না, এবং বলছিলেন একটা গোল্ডেন অপরচুনিটি। হ্যাঁ, গোল্ডেন অপরচুনিটি তখন মনে হয়নি, এখন মনে হচ্ছে। কারণ একটা ভাষা শেখা, একটা নতুন একটা কালচারের, নতুন একটা পরিবেশকে অভ্যস্ত হওয়া, দেখা। এবং সত্যি কথা বলতে কি, চায়নার এডুকেশন সিস্টেমটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, ইজ ভেরি গুড, ওয়েল প্ল্যান্ড এডুকেশন, স্টুডেন্ট ফ্রেন্ডলি। লাইফকে এনজয় করা, মানে স্বাবলম্বী হিসাবে কাজ করা, মানে এটা আমাকে মনে হয় যে এই আমার লাইফের যে প্রত্যেকটা ধাপ, ক্যাডেট কলেজে একটা ধাপ, তারপরে চায়নায় যাওয়া আরেকটা ধাপ, আমাকে নিজেকে প্রিপেয়ার করেছে যে আমি আমার ওন টার্মসে বেঁচে থাকার যে গুণগুলো দরকার, যে কনফিডেন্সগুলো দরকার, মনোবল যেগুলো দরকার, সেটা আমি পেয়েছি। ওটাই তো গোল্ডেন অপরচুনিটি না? নিশ্চয়ই, মানে যেটা আসলে পুরো জীবন জুড়েই প্রভাবিত হয়েছে। হ্যাঁ, এই যে ডাক্তার হওয়ার ডিসিশন নেওয়া, জীবনের লক্ষ্য নির্ধারণ করা, এগুলো কি আসলে পরিবার থেকে চাপিয়ে দেওয়া, নাকি আপনার আসলে নিজস্ব একটা লক্ষ্য ছিল? না, আসলে আমি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চেয়েছি। আচ্ছা, কারণ আমার নানা ছিলেন ডাক্তার, উনি তখন এলএমএফ ডাক্তার ছিলেন। আমার গ্রামের বাড়িতে আমি দেখতাম যে উনার চেম্বারে উনি রোগী দেখছেন, অনেক লাইন ধরে বসে থাকতো রোগী। ওগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আমার চাচা ডাক্তার ছিলেন, মানে সব, উনি আর্মিতে ছিলেন ডাক্তার। উনারা আমার লাইফে অনেক ইম্পর্টেন্স, মানে আমার কাছে মনে হয় যে আমি, হ্যাঁ, আইকন ছিল। স্পেশালি আমার নানা, মনে হচ্ছে আমি সবসময় চেয়েছি ডাক্তার হতে। যেমন মজার কথা হলো, ভর্তি পরীক্ষা, বাংলাদেশে তো ভর্তি পরীক্ষার সময় ইন্টারমিডিয়েটের পরে তো লোকজন সব জায়গায় পরীক্ষা দেয়, তাই না? তো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, মানে সব জায়গায় কোথায় চান্স পাবে, আমি কিন্তু কোনো জায়গায় পরীক্ষা দিইনি ডাক্তারি পরীক্ষা ছাড়া। আচ্ছা আচ্ছা। এবং আম্মারা ওটাতে খুব নার্ভাস ছিলেন যে এ যদি চান্স না পায় তাহলে হবেটা কি। তখন তো সরকারি ছিল, কোনো প্রাইভেট ছিল না, সব সরকারি। তো অ্যান্সার ছিল, না চান্স পেলে নেক্সট বার দিব, কিন্তু ডাক্তার হতেই হবে, ডাক্তার হতে হবে। এবং আমি যখন চায়নার জন্য অ্যাপ্লাই করেছি, মাত্র তখন ওটা তো রিটেন পরীক্ষা হয়, মানে মাত্র আমরা সিলেক্টেড হয়েছি মাত্র 2 জন। আচ্ছা, অনেকেই তো পরীক্ষা দিয়েছে। এখন আমি ডাক্তারের জন্য পরীক্ষা দিয়েছি, তো আমি সিলেক্টেড হয়ে গেছি। যদি না হতাম তাহলে যেতাম না, তো আমি ময়মনসিংহ মেডিকেলে পড়তাম, কিন্তু লাইন চেঞ্জ করতাম, ট্র্যাকটা চেঞ্জ হয়নি। আমরা চায়নার গল্পটা একটু শুনতে চাই। মান্দারিন, খুবই ম্যান্ডারিন, হ্যাঁ ম্যান্ডারিন, এই ভাষাটা তো আসলে আমাদের কাছে খুব জটিল মনে হয়। এই ভাষাটা আপনি আসলে খুব দক্ষ, এবং আপনি বলতেও পারেন, লিখতেও পারেন, এবং চায়না ভাষায় আপনি গান গেয়েও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এটা কিভাবে সম্ভব হলো? এই ভাষা শেখার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাগুলো কি একটু জানতে চাই। আসলে চাইনিজ ভাষা কিন্তু কঠিন ভাষা না,
চাইনিজ ভাষায় আসলে বলাটা খুবই সহজ। আচ্ছা, এই 6 মাসের মধ্যেই আপনি যদি, আমি তো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে 1 বছর ল্যাঙ্গুয়েজ শিখেছি, 6 মাসের মধ্যে আপনি কিন্তু কথা বলতে পারবেন। আচ্ছা, আচ্ছা। কারণ জেন্ডার নেই, আচ্ছা, টেন্স নেই। হুম, চাইনিজ ভাষায় কোনো জেন্ডার এবং টেন্স নাই। আচ্ছা, যেটা সবচেয়ে জটিল, হ্যাঁ, যে দুইটা যার বিষয়। জন্য কথা বলাটা খুবই সোজা, আচ্ছা, কিন্তু আচ্ছা, কঠিন হলো লিখা। লেখাটা, হ্যাঁ, কারণ কারণ অক্ষরগুলো। চায়নাতে কোনো অ্যালফাবেট নেই, হুম, এবিসিডি দিয়ে যে লিখবো জি। ওরকম নেই। চায়নাতে এক একটা ক্যারেক্টার, আর ওগুলো এক একটা ছবি। হুম, হুম, হুম। হুম, এইটা অ্যাটলিস্ট কোনো কিছু পড়তে হলে অ্যাটলিস্ট 3000 ক্যারেক্টার আপনার মুখস্থ রাখতে করতে হয়, হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো এবিসিডির কোনো ওরকম কোনো কিছু নাই। আচ্ছা, এটাই হলো লিখার চায়না সমস্যা। ভাষার সবচেয়ে বড় যেমন সমস্যা। আমাদের 6 মাস, আমি যখন চায়নাতে পড়তে গেলাম তখন 6 মাস আমাদেরকে ল্যাঙ্গুয়েজ পড়ালো, যে জাস্ট কথাবার্তা বলানোর জন্য। বাদ বাকি 6 মাস কিন্তু আমাকে এনরোল করা হলো মেডিকেল টার্মিনোলজিতে, আচ্ছা, আচ্ছা। কারণ না হলে তো আমি ওই লেখাগুলো জানবো না। হুম, হুম, হুম। এইটাই সমস্যা। যেমন মেডিকেলে যে বইগুলো পড়ছিলেন সেগুলো কি চাইনিজ ভাষায়? চাইনিজ ভাষা, সম্পূর্ণ চাইনিজ। সম্পূর্ণ চাইনিজ ভাষায়। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, ফার্স্ট ইয়ারে কষ্ট হয়েছে, কিন্তু ওরা জানে ফরেন স্টুডেন্টদেরকে নিয়ে ওরা অভ্যস্ত। ওরা যেদিন ক্লাস হতো তারপর আবার রাত্রেবেলায় ওই একই টিচার আবার আমাদের সাথে এসে বসতো, আচ্ছা, আচ্ছা। বসে আবার আমাদেরকে ইয়ে করতো, কনসাল্ট করে আবার ইয়ে করতো, কারণ জানতো যে আমাদের সমস্যা। ওই 1 বছরই থাকে, তারপরে আর তার পরবর্তী 4 বছরটা ইজি হয়ে যায়, কিন্তু প্রথম 1 বছরটা একটু কষ্ট হয়। একটু কষ্ট ছিল। নতুন ভাষা তো শেখা হলো, নতুন সংস্কৃতির যাত্রাটা আসলে কেমন ছিল? সংস্কৃতিটা, মানুষ তো মানুষই না, মানে আমার কাছে মনে হয় যে গানের মাধ্যমে আমি বলি, সো মানুষের প্রেম, ভালোবাসা, আবেগ কিন্তু সব জায়গায় একই। একই, চাইনিজ বলেন, এখন আমেরিকায় থাকি আমেরিকান বলেন, আমি বাংলাদেশে, কিন্তু ওই মেইন বেসিকটা কিন্তু সবারই এক, কিন্তু ওই সোসাইটি এইটার জন্য একটু ডিফারেন্ট, কিন্তু আমরা আসলে কিন্তু সেম কালচার, কিন্তু সেম, কিন্তু ওই একটু ডিফারেন্ট। তো চাইনিজ ভাষার চাইনিজদের সাথে মেলামেশাটা, খাওয়া, মেলামেশা মানে খুব সাবলীলভাবে এসেছে, আচ্ছা, কারণ ওরা খুব ওয়েলকামিং একটা নেশন। আচ্ছা, হ্যাঁ, মানে যার জন্য ওটা সুবিধাও হয়েছে। বাহ। তো গানের ব্যাপারে যদি বলি, সেটা হলো যে আম, মজার ব্যাপার, আমি তখন সাংহাই মেডিকেলে ফার্স্ট ইয়ারের ছাত্রী, তো ওখানে ট্যালেন্ট শো হবে, ট্যালেন্ট শো হবে, তো আমাকে কিছু বলে টলে নাই, কারণ জানে যে আমি ফরেনার, আমি কি ট্যালেন্ট শো করবো। হ্যাঁ, তারপর আমি বললাম যে হ্যাঁ, আমার বললো না। তা আমি যে গেলাম, আমি বললাম যে তোমরা ট্যালেন্ট শোতে কি করতেছো? বলতেছে যে এরকম গান টান করবে। আমি বলেছি আমি গান গাবো। ও আমাদেরকে হা করে তাকায় আছে যে ও গান গাবে। তা আমি বললাম যে তোমাদের পপুলার সং কোনগুলা? হ্যাঁ, তো পপুলার সং একটা, ওটা আমি শিখলাম। দারুণ। ওটা আমি শিখে, তখন কারাওকে ছিল চায়নাতে, তখন সেই আমলেই কারাওকে ছিল। তো কারাওকেতে গাইলাম, এমন এমন পপুলার হলো যে মানে, আর ওখানে বসেছিলেন একজন টিভি প্রডিউসার আসলে। বাহ। তারপর সে আমার অনুষ্ঠানের পরে তার সাথে সাথে আমার কাছে আসলো, বললো যে তুমি তো অনেক ভালো গান গাও, মানে আমার একটা মাথায় প্ল্যান এসেছে যে ফরেনার সিং চাইনিজ সং, কারণ আমি যদিও চাইনিজ ভাষায় অনেক দক্ষ, কিন্তু আমার তো অ্যাকসেন্ট আছে, অ্যান্ড দে লাইকড ইট। ওই যে যাত্রা, সাংহাই টিভিতে আমি বরাবর প্রোগ্রাম করতাম, আমি চাইনিজ সব পুরনো গানগুলো নতুনভাবে গাইতাম, আমার সাথে ওরা লোকাল সিঙ্গাররা গাইতো, এভাবে শুরু। আরে বাহ। একজন বাংলাদেশী হিসেবে দেশে, মানে দেশের বাইরে গিয়ে সে দেশের ভাষা রপ্ত করে গান গাওয়া, এবং আমি শাড়ি পরে গাইতাম। বাহ, মানে আমার মিউজিক ভিডিও আছে, অনেক আগের ছোটখাটো আছে, অধিকাংশ মিউজিক ভিডিও শাড়ি ছিলই, মাত্র 2টা শাড়ি, কারণ আমি তো তখন স্টুডেন্ট। প্রত্যেকটা অনুষ্ঠানে দেখা গেল বিভিন্ন গান, কিন্তু শাড়ি একই, কারণ নাই তো আর শাড়ি। হ্যাঁ, তো ওরা আবার চাইনিজ মডেল করে আমাকে গাওয়াইতো, পরে অন্যভাবে গাওয়াইতো, তো ওটা ডিফারেন্ট ছিল। কিন্তু ওই জিনিসগুলো, আর এই গান গাওয়ার মধ্যে হয়েছে কি, ওই চাইনিজ কালচারটা আমার মনের মধ্যে আরেকটু ভালোভাবে গেঁথে গিয়েছিল। প্লাস ওরা আবার টিভি, মানে ওটা খুব পপুলার টিভি শো ছিল, তো ওরাই আমার জন্য ওই মিউজিক টিচারের অ্যারেঞ্জ করেছিল। আরে বাহ।
ম্যাম, মানে যে গান আসলে আপনাকে পরিচিতি দিয়েছে, আমরা আসলে দুকলি গান না শুনলে আসলে হবে না, এখন একটু শুনি। চাইনিজ গানের আমি একটা ব্রিজ লাইনটা গাই, হ্যাঁ, ওটা বাংলা নিশ্চয়ই। করা হয়েছে পরে। সেটা হলো কুয়াশা এবং বৃষ্টি। আচ্ছা, 你对我像雾像雨又像风，来来去去只留下一场空。হা হা হা। এটার বাংলা হলো হঠাৎ আসা কুয়াশা তুমি, হঠাৎ বৃষ্টি, তার শূন্যতায় হৃদয় কাঁদে, হৃদয় জুড়ে। হা হা হা। আহা, মন ভরে গেল জেরিন। কি দারুণ, কি দারুণ, চমৎকার। খুবই সুন্দর ম্যাডাম। এটাই করা গানের হয়েছিল। ভাষা আসলে মানে বৈশ্বিক, আন্তর্জাতিক। এবং সব তুমি যে কোনো গানের সুর। ল্যাঙ্গুয়েজে গাও না কেন, সেটাই আসলে হৃদয় ছুঁয়ে যায় হয়তো বা। পরবর্তীতে ম্যাডাম 5 বছরের যাত্রাটা আর একটু শুনতে চাই, গল্প শুনতেই ইচ্ছে করছে। হ্যাঁ, আর যাত্রা, তারপরে ওটা তো সাংহাই টিভিতে শুরু হলো। পরে একদম ন্যাশনাল বেইজিং, বেইজিং এ ওটা সিসিটিভি যেটা, সেটা 1996-এ আমি সেকেন্ড হলাম, 1997-এ আমি চ্যাম্পিয়ন হলাম। বাহ, তো রিয়েলিটি শো ছিল। রিয়েলিটি শো ছিল ওটাতে। আমি চায়নার একটা আঞ্চলিক গান গেয়েছিলাম, ওইটা একদম ওদের আঞ্চলিক ভাষায় গাওয়াটা, ওটাতে বেশ পরিচিত ছিল। বাহ, চমৎকার। আমরা মানে চীনকে যেভাবে দেখি বাইরে থেকে, যে জীবনযাত্রা খুবই ফাস্ট ওখানে, মানুষগুলো খুবই কঠিন, হ্যাঁ, ওয়ার্কলোড অনেক বেশি। ব্যাপারটা আসলে কি, যে মানে ওরা নিজেদেরকে সময় দেয় না না, যে এটা পরিমাণ কাজ করে? হ্যাঁ, এটা ওদেরকে আমি দেখেছি চায়না 1990s-এ ইট ওয়াজ ডিফারেন্ট। আচ্ছা, তখনও এত মডার্নাইজ হয়নি, টিচাররাও সাইকেল চালায় চালায় যাচ্ছে। বাহ, মানে ওই ওই চায়নাটা হয়তো বা এখন নেই, মানুষ অনেক বড়, অনেকটু বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। কিন্তু আমার আমার দেখা চায়না, দ্যাট ওয়ান ওয়াজ রিয়েলি গুড, কারণ তখনও মানুষ অত ওয়েস্টার্নাইজ, মানে অত ইয়েতে একদম হয়নি। কোর যে চাইনিজ সংস্কৃতিটা ওইটাতে আমি পেয়েছি, হ্যাঁ, ওটাতে আমি অভ্যস্ত। এখন ডিফারেন্ট, কিন্তু আসলে চাইনিজরা ফরেনারদের সাথে মিশতে ওদের একটু সমস্যা হয়, সেজন্য দেখা যায় যে কথাবার্তা একটু কম বলে কিংবা কিছু। কিন্তু যখনই আমি ওদের ভাষায় কথা বলা শুরু করি, দে ওপেন আপ। যেমন আমার কলিগই তো চাইনিজ, আমার কলিগ, আমার নার্স চাইনিজ, মানে আমেরিকায়। আমরা হা হা হি 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 করতে করতে একটা হুলুস্থুল পা, মানে আমি তো চাইনিজেই কথা বলি ওদের সাথে, ওরা তাকায় তাকায় দেখে যে ওরা করতেছে কি। কিন্তু যখনই কলিগ আবার অন্য কারোর সাথে যায়, একদম চুপচাপ। আমার নার্স এরকম চুপচাপ, কিন্তু আমরা আমাদের মধ্যে মানে খুব দারুণ একটা হ্যাঁ, বন্ডিং তৈরি। দারুণ একটা বন্ডিং। সেটা চাইনিজদের ভিতরে ঢুকতে হবে, ওদের কালচার সম্বন্ধে জানতে জানতে হবে, হবে। তখন বোঝা যায় যে কত ভালো ওরা। বাহ, ভাষার আসলে মাত্রাটাই এমন হয়ে থাকে যে আপনি কোন সবকিছু প্রদেশে ছিলেন ম্যাম change ওখানে? করে ফেলে। আমি সাংহাই ছিলাম। সাংহাইতে ছিলেন। বেইজিং এ আমি ল্যাঙ্গুয়েজ করেছি 1 বছর, তারপর আমার মেডিকেল ইউনিভার্সিটিতে সাংহাই ছিল। এখন সাংহাই তো বিশাল। একটু জানতে ইচ্ছা করছে, সাংহাইতে পড়াশোনা করলেন, তারপরে আবার ব্যাক করলেন, আর এখনো পর্যন্ত চায়নায় যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে, যাওয়া আমার বোধহয় 2008-এ একবার যাওয়া হয়েছে, আবারও প্ল্যান আছে যাবার। কিন্তু আগের ফ্লেভারটা সেই নেই। feel-টা পান কোথায় না যেন আর এখন আর। খুঁজে পাওয়া হ্যাঁ, যায় না। আগের ফ্লেভারটা নেই, কিন্তু তারপরেও দিস ইজ এ গোল্ডেন মেমোরি। আমার কাছে মনে হয় যে ওই মেমোরিগুলো আমি সারা জীবন ধারণ করি। নিঃসন্দেহে এই ইউনিভার্সিটি জীবনটা তো সবার জন্য বিশেষ, এবং পুরো সময়টা আপনি কাটিয়েছেন চায়নাতে। এবং ওখানে কি আপনার কোনো বন্ধু বান্ধব রয়েছে? প্রচুর আচ্ছা বাহ। আচ্ছা, প্রচুর এখনো ছিল, যোগাযোগ? এখনো যোগাযোগ আছে। হ্যাঁ, বাহ, ওরা এখন বড় বিগ শট ইউনিভার্সিটি সব আপনিও তাই? ডিপার্টমেন্ট অফ হেড। তারপর চায়নার পড়াশোনা শেষ করে দেশে ফিরলেন, তাই তো? হ্যাঁ, 1 বছর মানে চায়নার পড়াশোনার পরে আমি 1997-এ আমি দেশে ফিরলাম, বাংলাদেশে ফিরলাম, কারণ ওটা গভর্নমেন্ট স্কলারশিপ ছিল, সুতরাং দেশে ব্যাক করতেই দেশে ব্যাক অবশ্যই করতে হবে। দেশে ফিরে কি করছিলেন ম্যাম তো? দেশে ফিরে আমি মামেসি মেডিকেলে জয়েন করলাম, আবার ইন্টার্নি করতে হয়, ওইটা রিকোয়ারমেন্ট। 1 বছর আমি ইন্টার্নি করলাম বাংলাদেশে। পরে আমি এখানকার এনআইসিভিটিতেও জয়েন করেছিলাম, কিন্তু
ফ্যামিলির জন্য দে ডিডন্ট ওয়ান্ট মি টু স্টে ইন বাংলাদেশ, আচ্ছা আচ্ছা। তো আমার হংকং এ যেতে হয়, কিন্তু আমার ইচ্ছা ছিল বাংলাদেশে বাংলাদেশে থাকার। এরপর আবার হংকং ফ্লাই করলেন আপনি। হ্যাঁ, আমার কত সালে হাজবেন্ড, ম্যাম এটা? এটা আমি হংকং এ গেলাম 2000 সালে। 2000 সালে। এর আগে বাংলাদেশে একটা চমৎকার অভিজ্ঞতা রয়েছে আপনার, ইত্যাদিতে। হ্যাঁ, ইত্যাদিতে কত সালের কথা ওটা? ওইটা 1998 এ, তখন আমি ইন্টার্নি করছি মানে ময়মনসিংহ মেডিকেলে। মাত্র এলেন বাংলাদেশে হ্যাঁ, এবং আসার পর পুরো তারপর ওরকম আমাকে নিয়ে একটা ছোট ডকুমেন্টারি মতন করা হয়েছিল তখন। চমৎকার। এবং চায়না এবং বাংলা একই গান দুই ভাষাতে হ্যাঁ, হয়তো তারপরে আমি করেছিলেন। বিটিভিতে পারফর্ম করলাম ওই যে হঠাৎ আসা কুয়াশা তুমি হঠাৎ বৃষ্টি, ওইটা পারফর্ম করার পরে তো আর লম্বা গ্যাপ হলো। এবং বলছিলেন যে হংকং যাবার আগে একটু শুনলাম যে আপনার হাজবেন্ড তখন কি বিবাহ বন্ধনে হ্যাঁ, আবদ্ধ বিবাহ হলেন? বন্ধনে আবদ্ধ হলাম। তারপর আমার হাজবেন্ড ওখানে হংকং এ কাজ করতেন, আচ্ছা, মানে আমার হাজবেন্ডও চায়নাতেই পড়াশোনা করেছেন। ও, তার সুতরাং- সঙ্গে কি চায়না থেকেই হ্যাঁ, পরিচয় ছিল? পরিচয় ছিল। বাহ, তার মানে বলা যায় যে ভালোবাসার মানুষকেই কি কাছে পেয়েছেন সারা জীবনের জন্য? হ্যাঁ, হ্যাঁ। এটাও নাকি দারুণ পারিবারিক একটা সূত্র অনুভূতি। ধরে ম্যাম? না, পারিবারিক সূত্রে না। আচ্ছা, বাহ। পরবর্তীতে দুইজন কি একসঙ্গেই হংকং এ ফ্লাই করলেন? না না, ও হংকং এ প্রথম চাকরি টাকরি করলে আমি ও। বাংলাদেশে আসলাম। আচ্ছা আচ্ছা। তারপর আমি আবার হংকং তারপর এ আপনি সেখানে চলে উনি গেলেন কি হংকং ডাক্তার এ। ছিলেন? না, ও ইঞ্জিনিয়ার ছিল। ইঞ্জিনিয়ার ছিল। আচ্ছা। আচ্ছা আচ্ছা। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, দারুণ। একটু জানতে চাইবো যে হংকং এর জীবনটা আসলে কেমন ছিল? আপনার জন্য একটু সহজ ছিল কারণ আপনি যেহেতু চাইনিজ শিখে ফেলেছেন, হংকং পুরোটাই চায়নায় কথা বলে। হংকংকে আমার একটু ম্যাটেরিয়ালিস্টিক মনে আচ্ছা। হয়েছে, আমি চায়নার ফ্লেভারটা পাইনি। যেটা এখনো বিদ্যমান। হ্যাঁ, এখনো বিদ্যমান। ওই ওই ওটা আমার হংকং এর অভিজ্ঞতা। হ্যাঁ, আমি ওখানে করেছি, কিন্তু আই ডোন্ট মিস হংকং, আই মিস চায়না, চায়না। সাংহাই, কিন্তু আমি হংকংকে খুব একটা মিস করি না। মানে আমার চাকরি করতে হয়েছে, করেছি, কিন্তু ওখানে দেখা যায় যে মানে ওটা ছোট্ট একটা জায়গা, অপরচুনিটিটা কম ছিল। আর অ্যাজ এ ফরেনার আমাকে বলেই দিয়েছিল যে ইউ উইল নট গেট প্রমোটেড, আচ্ছা। কারণ যেহেতু ওদের লোকাল গ্র্যাজুয়েটদেরই ওরা ইয়ে দেয়। যদিও আমি কোয়ালিফাই করে ওখানে ঢুকেছি, তারপরে তো আমেরিকায় পা দেওয়া। হংকং এ কয় বছর ছিলেন ম্যাম? হংকং আমি 2005 পর্যন্ত ছিলাম। 5 পর্যন্ত হ্যাঁ, ছিলেন। প্রায় 4-5 বছর। হ্যাঁ, তারপর পরই হয়তো ইউএসএ তে ইউএসএ তে চলে গেলাম। হ্যাঁ, 6 এর দিকে না 5 এর দিকে? আমি ইউএসএ তে মুভ করলাম 2005-এ। 2005 এ। একদমই প্রথম কাজের সূত্র ধরেই কি যাও নাকি একদম পড়াশোনা? রেজিডেন্সি নিয়ে গেলাম, Residency? চাকরি নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। এবং হিউস্টনে এখন যেখানে আছেন সেখানেই যাওয়া? না না, ওটা আর একটু ছোট্ট শহরও ছিল, আচ্ছা। টেক্সাসেরই একটা ছোট্ট শহর। ওখানে আমার রেজিডেন্সি মানে ইন্টারনাল মেডিসিন আমার আবার নতুন করে করতে হয়েছে। আচ্ছা। তারপরে আবার আমি সাব স্পেশালিটি, আমি এখন এন্ডোক্রাইনোলজিস্ট, ওটার জন্য আবার আলাদা তো আর- একটা আর- পার্ট হ্যাঁ, করতে হয়। হ্যাঁ। যুক্তরাষ্ট্রে আপনার কাজ করা শুরু হলো সেই সময়টাতে। সেই সময়টাতে আসলে কেমন দেখছিলেন সবকিছু? যুক্তরাষ্ট্রের যে চিকিৎসা সেবা, একেবারে শুরুর দিকে কাজ করার অভিজ্ঞতাগুলো, এগুলো একটু বিস্তারিত শুনতে চাই। না, একদিক দিয়ে যেহেতু আই ওয়াজ এ প্র্যাকটিসিং ডক্টর, হংকং এও তো আমি কাজ করেছি, এটা ইন্টারনাল মেডিসিনে, সুতরাং আমার ওটার আবার পুনরাবৃত্তি হয়েছে, যার জন্য আমার জন্য রেজিডেন্সি সাধারণত যুক্তরাষ্ট্রে এটা খুবই মানে খুব এক্সটেন্সিভ, rare, খুবই হ্যাঁ, কঠিন একটা ট্রেনিং পিরিয়ড যায়, যেখানে আই ওয়াজ ফ্লাইং, কারণ আমার জন্য ওটা কোনো ব্যাপার ছিল না। আচ্ছা। তো ওটা 3 বছর ছিল। কিন্তু আমেরিকায় গিয়ে আমি আসলে আমার হাজবেন্ড, আমার তখন মেয়ে ছিল একজন 4 বছরের মেয়েকে রেখে, আমি হংকং এ রেখে আমি আমেরিকায় একা যাই। একা গিয়ে ওটা একটা মজার স্টোরি। ওটা একটা সুটকেস হাতে নিয়ে মোটেল 6-এ উঠেছে, আমি চাকরি নিয়ে গেছি। এরকম না যে ইউএসএ তে পড়াশোনা করেছি, অনেক দিন ছিলাম, তারপর বা অনেক রেজিডেন্সি, কিছু আমি চিনি, হ্যাঁ, জানি, হ্যাঁ। কিছু না, জাস্ট হংকং থেকে ফ্লাই করে আমি মোটেল 6, একটা হোটেল হসপিটালের পাশে, ওখানে গিয়ে হয়ে তারপর নিজে বাসা নিলাম, গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিলাম, তারপর আমার হাজবেন্ড, আমার বাচ্চা আসলো। আমি শিওর ছিলাম না যে আমি চাকরিটা ছাড়বো কিনা হংকং এ। আচ্ছা। সেজন্য আমার চাকরি থাকা অবস্থায় আমি ছুটি নিয়ে আমি আমেরিকায় আসি। এই প্রথম মনে হয়েছে যে ওরা ফরেনারদের কে অনেক ওয়েলকামিং, আই ফেল্ট মানে ওয়েলকাম, মানে খুবই সুন্দর একটা পরিবেশ, যে ওরা আসলে বিদেশি মুখ দেখতে পছন্দ, মানে তাদের ফরেনারকে একসেপ্ট করার যে একটা মানসিকতা। এনভায়রনমেন্ট, ওই জিনিসটা আমি কিন্তু হংকং এ পাইনি। আচ্ছা। হ্যাঁ, চায়নাতে ছিল, কারণ আমি চাইনিজ কালচার জানি,
ওরা আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু হংকংয়ে আমার কাছে ওই একটা ব্যারিয়ার মনে হয়েছে সবসময়, আচ্ছা। যে আই এম এ ফরেনার। কিন্তু আমেরিকায় তখন আমার কোনো গ্রিন কার্ড হয়নি, আমার পাসপোর্টও হয়নি তখন, একদমই ফরেনার একদম। কিন্তু তখন আমাকে নিজেকে কিন্তু কখনোই ফরেনার মনে হয় না, মানে দিস ইজ মাই প্লেস। হ্যাঁ, তো এটা এটা আমি আমি মনে করি যুক্তরাষ্ট্রের এই যে মানসিকতাটা, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমরা এই যে আপনার কাছ থেকে জানার পর যেটা মনে হলো, আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি দেশের বাইরে যাবার আগে, কিন্তু আমরা যা জানি তার থেকেও হয়তো বেশি জানি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ হিসাবে কিন্তু মানে যতই বাইরে থেকে এসব দেখছি, কিন্তু ওদের যে লোকাল মানুষ, ওরা কিন্তু অসম্ভব ভালো এবং হেল্পফুল। হ্যাঁ, সেটা ভিতর থেকে না জানলে, আর আমি মানুষ নেই তো খাই, মানুষ নেই চলি, ওদের লোকাল মানুষদের নিয়ে চলি। ওরা অনেক অনেক সভ্য এবং অনেক মূল্যবোধ নেওয়া মানুষ, এবং তাদের ধৈর্য এবং তাদের সহনশীলতাটা অনেক বেশি দেশের লোকজনদের কাছ থেকে। ভীষণ সুন্দর। এবং মোটেল 6 থেকে যাত্রা শুরু হলো। হ্যাঁ, এটা খুবই ফানি ছিল, কারণ আমি উঠলাম একটা সুটকেস নিয়ে, জানি না কোথায় থাকবো। তো তখন আমাদের ডক্টরদের ইয়াং, মানে ফার্স্ট ইয়ারে যারা হবে তাদের ওরিয়েন্টেশন ছিল। ওরিয়েন্টেশনে গেলাম, আমি খালি চিন্তা করতেছি এখন কি করব। তো পরিচয় হচ্ছে, তখন ওখানে আরেকজন বাংলাদেশি ডাক্তারও, আমি তাকে চিনি না, জানি না, বাংলাদেশি ডাক্তারও মাত্র জয়েন করেছে। তো সে বাংলাদেশে, আমি খুব খুশি হয়ে গেলাম যে আমিও বাংলাদেশি। তো আমি কথা বললাম, তো বলতেছে যে হচ্ছে আপনার ফ্যামিলি কোথায়, টেক্সাসে, মানে আমেরিকার কোত্থেকে আসছেন। আমি যখন আমার কথা বললাম যে আমি হংকং থেকে আসছি ফ্লাইটে, আমার মুখের দিকে তাকায় রইল, বলে কি, তখন মহিলা। তখন তারপরে কিছুক্ষণ চিন্তা করে বললো যে ঠিক আছে একটু দাঁড়ান। তারপর উনি ওনার ওয়াইফকে ফোন করলেন। আমি ওনার প্রতি, ডক্টর আজাদ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো উনি ফোন করলেন, ওনার ওয়াইফকে ফোন করলেন। তারপর কিছুক্ষণ পরে বলে কি যে আপনি কি আমার বাসায় থাকবেন। তারপর বাসা টাসা খুঁজি, কারণ আমার তো অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে, ড্রাইভিং গাড়ি কিনতে হবে, অনেক কিছু আছে। তারপর ওনার বাসায় যেয়ে উঠলাম, কোনো কিছু চিনি না, কিন্তু একদম জাস্ট দেখা হলো, তার মোটেল 6 থেকে সুটকেস নিয়ে ওনার বাসায় উঠলাম। মানে এই জিনিসটা যে মানুষের, তখন মনে হলো যে বাংলাদেশি, এই যে এটা হলো রুট, আমি যে বলি না রুট, দিস ইজ কল রুট। মানে উনি তো আমাকে নাও হেল্প করলেই পারতো, তাই না, দরকার তো ছিল না, মানে আমার কষ্ট হতো, পেয়ে যেতাম। তো এই জিনিসগুলা, তো তারপরে তো শুরু হলো রেজিডেন্সি। এরপরে আপনার হাজবেন্ড এবং আমি যখন হংকং এর চাকরি ছেড়ে দিলাম, তখন আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। কতদিন পরে তারা যুক্ত হলো? আসলো 3-4 মাস পরে। 3-4 মাস পরে। এবং আপনি বলছিলেন যে নতুন করে আবার পড়াশোনাটা শুরু করতে হয়েছে। ইন্টারনাল মেডিসিন আমার 2বার ট্রেনিং করতে হয়েছে। ব্রিটিশ সিস্টেমে হংকং এ, ওটার পরে আবার আমেরিকান সিস্টেমে ডিফারেন্ট। তাহলে আবার ইন্টারনাল মেডিসিন আবার আমি আমেরিকায় করেছি। ও আচ্ছা। এরপরে আবার সাব স্পেশালিটি, সেটা যে স্পেশালিস্ট হিসেবে আপনি ভীষণ চাপের একটা সময় যাচ্ছিল আসলে আপনার সবকিছু মিলে। চাপ আসলে এটা নির্ভর করে যে জিনিসটা আপনি পছন্দ করেন কি করেন না। আই লাভ মেডিসিন, আই লাভ হোয়াট আই ডু। সুতরাং আমার কাছে কিন্তু কোনো চাপ মনে হয়নি। আমার মা বাবা বলে এর এত কাজ কিভাবে করিস, কিন্তু আমার কাছে মনে হয় না এটা কোনো চাপ। এটা আই ফিল গুড অ্যাবাউট ইট। অ্যান্ড দেন যেটা আমার লক্ষ্য আমি ওর দিকে এগিয়ে যাচ্ছি। কষ্ট তো হবেই, তাই না? আসলে ভালোবাসা থাকলে সবকিছুই জয় করা যায়। এবং কাজ হলে তো কথাই নেই, সেখানে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা যায়। এরপরে স্পেশালিস্ট হিসেবে এন্ড্রোক্রাইনোলজি পড়লেন, পড়াশোনা শুরু করলেন। সেটাও ইউনিভার্সিটি অফ টেক্সাসে হয় না? ওটা হলো টেক্সাস টেক ইউনিভার্সিটি। ওটা থেকে আমি পাশ করার পরে আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসে জয়েন করলাম ফ্যাকাল্টি হিসেবে। কতদিনে ছিল সেই স্পেশালিস্ট পড়াশোনাটা? স্পেশালিস্ট পড়াশোনা 2 বছর, আবার ইন্টারনাল মেডিসিন 3 বছর, টোটাল 5 বছর। মধ্যখানে আবার আমার 4 বছর গ্রিন কার্ড জন্য আবার 4 বছর গ্রামে চাকরি করতে হয়েছে। ও আচ্ছা। তো ওটা করেছি, তারপরে আবার স্পেশাল। গ্রামে বলতে আমেরিকান একদম রুরাল। কোথায়? এটা ছিল ওয়েস্ট টেক্সাসের একদম, ওই যে ওয়েস্টার্ন সিনেমায় দেখা যায় না যে
যে cinema। ওই যে একদম রাগে কিছু হ্যাঁ, নাই, হ্যাঁ, একদম হ্যাঁ। সেম জায়গা। প্রেরিতে হ্যাঁ, প্রেরিত ওই প্রেরিতে। টাইপের ওই যে বুট পরে আসে ঘোড়ার থেকে নামে, ওসব জায়গা। লাল লাল ইটের পাহাড়। চমৎকার। আপনার অনুভূতি কেমন ছিল? আপনি তো বাংলাদেশের সুজলা সুফলা জায়গা থেকে না, উঠে ওইটার এসেছেন। অনুভূতিটা একটু মানে তখন দেখা যেত এতই রিমোট যে আমার প্রচুর রোদ। অনেক ড্রাইভ করে করে জিনিসপত্র কিনতে হতো, কিন্তু দেখা যেত যে ছোট গ্রাম তো ওই বাংলাদেশের মতো, কিন্তু আচ্ছা, তখন দেখা গেল যে ওখানে একটাই সুপার স্টোর আছে, ওয়ালমার্ট। ওখানে গেলে আমার সবই রোগী, আশেপাশে সব আমার রোগী এসে বলতেছে আমার এই ওষুধের রিফিল দাও। আরে জানি তুমি, আমার তোমার চেহারা মনে আছে কিন্তু কোন ওষুধ আচ্ছা। দিব, ওইটা বাংলাদেশের মতোই কিন্তু, যে আমার রিফিল লাগবে, বাসায় যে উপস্থিত হয়ে গেল যে আমার এখানে এরকম সমস্যা হয়েছে। মানে এটাও কিন্তু আমি বললাম না যে মানুষ কিন্তু সবই এক, সবই হ্যাঁ, হয়তো তো ভাষা আলাদা, ভাষা, দেখতে আবেগ। ভাষা আলাদা কিন্তু আবেগ কিন্তু এক ঠিকই। আমার যেমন পুলিশ অফিসার ছিল আমার রোগী, তো আমার ছেলে তখন, আমার তখন আমেরিকায় ছেলে হয়, তো আমার ছেলের বয়স তখন 1.5 বছর ছিল। ও ফোন টিপে টিপে 911 কল করতো, কিভাবে জানি না, এমনি করতো। তারপর পুলিশ আসতো, পুলিশ এসে যে ডক্টর বিলকিস ইউ এগেইন, এরকম হলে তো দেখা যায় যে পুলিশ আসে, তখন তো জেলে নিয়ে যাবে, কিন্তু ছেড়ে দিত। এইসব জিনিসগুলা তো হচ্ছে অনেক ছোট্ট হতো। ছোট্ট শহরে এগুলো পাওয়া যায়। এখন হিস্টনে বড়, অবশ্যই এটা এরকম কিছু না, কিন্তু তারপরেও সেই সেই অনুভূতিটা খুব ভালো ছিল। শহরটার নাম আসলে কি ছিল? এটা ছিল পেকোস, টেক্সাস। ম্যাপেও পাওয়া যায় না খুঁজে। অনেক অনেক রুরাল, অনেক রুরাল ছিল, হ্যাঁ। কতদিন ছিলেন সেখানে? ওখানে 4 বছর 4 ছিলাম। বছর ছিলেন। 4 বছর করার পরে তারপরে আমি ওই এন্ডোক্রাইনোলজি যে ফেলোশিপটা করে, ওটা করার পরে আমি হিস্টনে হিউস্টনে চলে এলেন। 2015-এ। যুক্তরাষ্ট্রের মতো এমন একটা উন্নত দেশের যে চিকিৎসা সেবা, আপনি এন্ডোক্রাইনোলজি নিয়ে পড়াশোনা করেছেন এবং সেটা বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, বাংলাদেশের প্রেক্ষিতে আসলে আপনার কি পার্থক্য দেখেন, নাকি দুটো জায়গায় আসলে বর্তমানে প্রায় একই রকম? আমি বলবো আমরা একটু পিছিয়ে আছি, বাংলাদেশ একটু পিছিয়ে আছি, কারণ এটা শুধুমাত্র ডাক্তারদের জন্য না, এটা এনভায়রনমেন্ট, রোগীদের। আমি যেটুকু বুঝি এখানে যে একটা ডাক্তার এবং একটা রোগীর মধ্যে ট্রাস্ট ইস্যুটা খুব বেশি। আচ্ছা। বাংলাদেশে যে ভালো ডাক্তার নাই সেটা আমি কিন্তু বলবো না, কিন্তু হয় কি অনেক সময় ওই কিছু কিছু খারাপ অভিজ্ঞতা পেশেন্টকে ডাক্তারদের প্রতি একটা বিরূপ হয়তো বা মনোভাব বিরূপ তৈরি করে। আছে। এবং আমাদেরও ডাক্তার হিসাবেও আমার কাছে মনে হয় যে আমরা ডাক্তার হিসাবে বাংলাদেশের ডাক্তারদের একটু রুড, যেটা যেটা একদম ঠিক না। এখন একটা রোগী যখন আসে তখন তো সে চায় যে ডাক্তার একটু মন খুলে কথা বলুক, কেউ একটু কথা একটু বেশি বলবে, সাহস বলবে, কিন্তু এই এই ইয়েটা টেন্ডেন্সিটা বাংলাদেশে একটু কম। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে এটা মেডিকেল স্কুল থেকেই শেখানো দরকার। এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছে। আমরা হচ্ছে ডাক্তার এবং রোগীর সম্পর্ক, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক থাকে না আমরা যখন হসপিটালগুলোতে হ্যাঁ, যাই। কিন্তু এটা এই জিনিসটা আমেরিকায় আবার খুব খুব বেশি ফলো করে এবং এটা চেষ্টা করে। এবং এটা কিন্তু হয় কি অনেক সময় যে রোগীর কিন্তু কিছুই লাগবে না, আমি জানি কি লাগবে, সাইকোলজিক্যাল ইস্যু, মানে এখন এত বছর ধরে ডাক্তারি করি, এখন বুঝি, তো তখন দেখা যায় যে ও কি বলতেছে আমি সুন্দর করে শুনে ব্যাস, আমি কিন্তু কিছু কোনো ট্রিটমেন্টই দিইনি, সেম, কিন্তু রোগী ভালো হয়ে গেছে। কারণ তার ওই যে কথাগুলো বলার একজন হ্যাঁ, মানুষ বললো প্রয়োজন একটু ছিল। রিঅ্যাসুরেন্স। আমরা তো আল্লাহ না, না, আমরা তো মানে স্রষ্টা না। শেষ পর্যন্ত তো আমরা মারাই যাব, তাই না? নিশ্চয়ই। কিন্তু সব রোগীর সব রোগ কি আমরা কিওর করতে পারি? না। কিন্তু ওই যে হিলিং, মাইন্ড অ্যান্ড বডি হিলিং, এটাই আসলে ডাক্তারদের দরকার। ওই যে মানে এখন হয় কি যখন রোগীটা আপনাকে বিশ্বাস না করবেন, ডাক্তার যত ভালোভাবে এক্সপ্লেনেশন দেখ না কেন, দে উইল ফেল। এইটাই হলো বাংলাদেশের সমস্যা আমার কাছে মনে হয়। এখানে কি প্রচুর রোগী সামলাতে হয় একজন ডাক্তারকে, এই কারণে কি আসলে এই চাপটা সৃষ্টি এটা হয়? কালচার ইস্যু, এটা আমার কাছে মনে হয় না প্রচুর রোগী করতে হয়। কিন্তু এখনো তো আছে যে বাংলাদেশে প্রাইভেট প্র্যাকটিস এবং সরকারি চাকরি একসাথে, ডাক্তারদের উপরে চাপ থাকে, দে আর হিউম্যান বিইং। হ্যাঁ, কিন্তু আমাদের আমেরিকায় তো তা না। আমি সরকারি চাকরি করি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ক্লিনিক আছে, দ্যাটস ইট, আই ক্যান নট গো ফর দ্য প্রাইভেট প্র্যাকটিস। কিন্তু আমি প্রাইভেট প্র্যাকটিস করলে তাহলে প্রাইভেট প্র্যাকটিসই করবো। আচ্ছা, সেই জন্য ওই যে ডাক্তারদেরও যে দেখা যায় যে রাত 1টা 2টা 11টা আমি শুনলাম যে, তাহলে হাউ ইট ইজ পসিবল, মানুষের জন্য হাউ ইট ইজ পসিবল, তাহলে স্বাভাবিকভাবেই তো ইয়ে আসবে। কারণ আর এখানেও
বেসিক এডুকেশনও তো আমাদের দেশের কম, সুতরাং যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কম তাদেরকে বুঝাতেও তো অনেক সময় লাগে। সেজন্য সব মিলিয়ে এটা শুধুমাত্র যে ডাক্তারদের দোষ দিব আমি সেটা কিন্তু না, এটা দুই পক্ষ থেকে ওই কালচারটা আস্তে আস্তে মেনটেন করতে হবে। আমার কাছে এটা মনে হয় যে ব্যবহার রুড না থাকাটা মনে হয় একটু ভালো। নিঃসন্দেহে চমৎকার। এবং বলা যায় যে খুব দারুণ কিছু পয়েন্ট বললেন, কারণ আমাদের দেশে চিকিৎসা সেবা এখনো কোথায় যেন আমরা পিছিয়ে ওইটা বললাম না যে ব্রিজ, দেয়ার ইজ নো ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যু। এখন রোগীকে আমি চিকিৎসা দিলাম, তারপরে অন্য ডাক্তারের কাছে যাবে, যে বলবে যে আসলে ঠিক আছে কিনা। 4টা ওষুধ দিলাম, বলবে যে না 2টা বোধহয় লাগবে না, এই 2টা খাবো। ওই যে ওই সব জিনিসগুলা যে আছে, যার জন্যই তো রোগীর যেটা সত্যিকার অর্থে প্রয়োজনীয় ওষুধ ছিল সেটা রোগী বাদ দিয়ে দিয়েছে। মনে করেছে না ডাক্তার বেশি টাকার জন্য লিখছে, বেশি টেস্ট দিয়ে দিয়েছে, আবার দিয়ে দিয়েছে। আবার এমন হতে পারে যে আমিও মাঝে মধ্যে দেখি, আমার বাবা মা দেখে যে অযথা অনেকগুলো লিখে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো রোগীর জন্য জানাটা কঠিন। সেই জন্য ওই যে ট্রাস্ট, ওটা কিভাবে বিল্ড হবে আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই, আসলে সোশ্যাল স্ট্রাকচারের একটা পরিবর্তন দরকার আসলে, যেন এই জিনিসটা পরিবর্তন হয়। ম্যাম, আপনি প্রতি বছরই শেকড়ের টানে দেশে আসেন, দেশে এসে আসলে গানের রেকর্ডিং করেন। আপনার গান আপনার তো প্রাণের একটা অংশ। যুক্তরাষ্ট্র সম্পর্কে বর্তমান সময়ে আমরা আসলে যা কিছু শুনছি যে প্রচুর অস্থিরতা, সে অস্থিরতা আসলে কতটা সত্য? আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে আসলে আমরা যা দেখি তার সবটুকু সত্য নয়, ব্যাপারটা আসলে কি? আসলেও তাই, যা দেখি, যা মিডিয়াতে প্রকাশ করা হয় সবই কি সত্য তা না। এখন সবই কি খারাপ, কোনোটাই কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটার মধ্যে মাঝামাঝি কিছু থাকে। হ্যাঁ, ট্রাম্প আসার পরে ইমিগ্রেশন ল নিয়ে অনেক কিছু হচ্ছে, ভিসা ইস্যু নিয়ে সমস্যা, হ্যাঁ ভিসা ইস্যু নিয়ে, হ্যাঁ সেটা আছে, তার যুক্তিও আছে, অন্য জিনিসও আছে। সেজন্য ওই পলিটিক্সের ইস্যুতে না গেলাম, কিন্তু মনে হয় না যে এত খারাপ অবস্থায় আমরা আছি যুক্তরাষ্ট্রে। ম্যাডাম, একটু জানতে চাইবো, আমাদের বাঙালি কমিউনিটিটার বিস্তার ইউএসএ তো মনে হয় সবচেয়ে বেশি, মানে অনেক বেশি বাঙালি, সবার অনেক অনেক সংগঠন রয়েছে, সবাই দারুণভাবে সব উৎসবগুলো সেলিব্রেট করে থাকে। আপনি তো সেখানে অনেক বছর, এবং আপনি সেখানে একজন সিটিজেন, ইউএস সিটিজেন, কেমন আসলে এনজয় করেন বাঙালি সংস্কৃতি বা এই যে বিশেষ দিবসগুলোতে? হ্যাঁ, সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়ে বেশি, কারণ সবাই কিন্তু অনেক মিস করে এবং গ্যাদারিং গুলো অনেক সুন্দর হয়। বাংলাদেশি কালচার ধরে রাখার আপ্রাণ চেষ্টা, এটা দেখতে ভালো লাগে। বাংলাদেশেও এত হয় না যেটা আমেরিকায় হয় কিংবা লন্ডন, মানে প্রবাসীদের মধ্যে যেটা হয়। আপনার যে ওয়ার্ক লোড আসলে, তার পাশাপাশি সঙ্গীত জীবন, গানের চর্চা, এটাকে আসলে ইউএসএ তে থাকা অবস্থায় নিশ্চয়ই আপনি করেছেন, কিভাবে সম্ভব হলো? এটা হলো যে পছন্দের জিনিস। আমি দীর্ঘ বেশ কিছু বছর গ্যাপ নিয়েছি, তখন আমার ছেলে মেয়েরা ছোট ছিল, আমার এডুকেশন চলছে, সুতরাং গানের ইয়েটা, দরজাটা বন্ধ ছিল। তখন 2020 সালের কথা, কোভিডের পর আমার একটা রোগী মারা যায়। ওই রোগীটার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ও একটা কথা বলেছিল যে জীবনটা অনেক ছোট, তুমি তোমার যেটা ইচ্ছা তুমি করবা, এমনি বলছিল যে তুমি জাস্ট লিভ ইউর লাইফ। ওই রোগীটা মারা যাওয়ার পরে মনে হলো যে আমার তো গান একটা প্রিয় জিনিস ছিল, ওটা হারিয়ে গেল কোথায়, আর আমি বাঁচবো কয়দিন, তাহলে আই হ্যাভ টু গো ব্যাক। আমার খুব ইচ্ছে ছিল যে চাইনিজ কিছু গান আমি বাংলা করব। আচ্ছা, তো বাংলা করব, ওই বাংলা করব করে আর করা হয়নি। পরে আমি গোলাম মোর্শেদ, বিখ্যাত গীতিকার গোলাম মোর্শেদ, উনি আমার প্রথম চাইনিজ গানটার বাংলা করলেন। উনাকে আমি যোগাযোগ করলাম প্রায় 15-16-20 বছর পরে। আমি বললাম যে আপনি কি করবেন? উনিও অবাক হলো যে এখন গলা আছে কিনা, এতদিন পরে আবার বাংলা গান মানে অনুবাদ করবো, যে হ্যাঁ করব। উনি অবশেষে আমার বাংলা গানের মানে চাইনিজ গানটার বাংলা অনুবাদ করলেন। পরে আমার তখন স্টুডিও সেট আপও ছিল না, কিচ্ছু ছিল না, একদম সিম্পল একটা মাইকে আমার বাসায় রেকর্ড করে দিলাম। তো ওই গানটার ভিউ ইউটিউবে বোধহয় 6 লাখের মতো হয়েছে, মানে এত সুন্দর হয়েছে উইদাউট এনিথিং। তখন উনি বললো যে তোমার গলা এখনো ভালো আছে, কেন মৌলিক গান গাও না? এর কয়েক বললাম যে না, প্রথমে চাইনিজ গানগুলোর বাংলা করি, 5টা করলাম। তো উনার উদ্যোগে বললো যে গাওয়া যায়। এই তো শুরু যাত্রা 2021 থেকে। এখন আমাদের গান জানালা ইউটিউব বেস চ্যানেল আছে,
প্রত্যেক সব মাসেই আমার একটা করে নতুন গান গান বের হয়। release পাচ্ছে। আর এবং তো অন্যান্য ভালো ভালো শিল্পীরাও আমাদের চ্যানেলে গাচ্ছে। মানে এইটা আমি কখনো আশা করিনি আসলে, ওই চাইনিজ গানের অনুবাদ থেকে এই পর্যন্ত আপনি পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন, হ্যাঁ, আমার নচিকেতা আমি ছিল, খুবই লাকি, আরো অনেকে ছিল। রূপকর বাগচি। চাইনিজ গান নিয়ে তো কাজ করা হয়েছে, ইংলিশ গান নিয়ে কি কখনো কাজ করা হয়েছে বা ইচ্ছা নাই, আছে? ইচ্ছা নাই। গানের প্রসঙ্গ এই যেহেতু পর্যায়ে এগোই। তাহলে ম্যাম আমরা একেবারেই যেহেতু শেষ পর্যায়ে আমরা একটা গান শুনতে চাই, অবশ্যই বাংলা গান। হ্যাঁ, যেহেতু 21শে ফেব্রুয়ারি মাস, আমি গানটা গাইবো। এটা 21শে ফেব্রুয়ারির গান, আমি গিয়েছিলাম নচিকেতার সাথে। গানটির গীতিকার গোলাম মোর্শেদ, সুরকার অন্তু গোলন্দাজ। আমি জাস্ট মুখটা গাইবো। একটা আকাশ ভোরের জন্য একটা সূর্য লাগে, আধার ভালো বাসতে গেলে চাঁদের প্রহর লাগে, বর্ণমালার ফুল বাগান মায়াবতী মায়ের গান, তার জন্য একটা 21 লাগে, একটা 21 লাগে, একটা আকাশ ভোরের জন্য একটা সূর্য লাগে। ভীষণ সুন্দর, আসলে ভাষার মাসে আপনার এই চমৎকার গান শুনে আসলে আমরা আমাদের শহীদদের স্মরণ করছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায়। ম্যাম আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব, একজন চিকিৎসক, পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী, চমৎকার ভাবে লাইফ লিড করছেন এবং আপনি নিশ্চয়ই অনেকের জন্য অনুপ্রেরণা। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি চাই বাংলাদেশে ফিরে আসতে, বাংলাদেশের মাটিতে আমার যেন মৃত্যু হয়, এটা আমার ইচ্ছা। আমি দেশের জন্য কিছু করে যেতে চাই। গান তো গানই, কিন্তু আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশে এসে চিকিৎসা সেবা দিব। ওটা মানে ইসের জন্য না, মানে জাস্ট মানব সেবা, মানব সেবাটায় আমার এটা ইচ্ছা আছে। আমি আল্লাহ কত দূর রাখবেন আমি জানি না, আমার ইচ্ছা, দেখি। আমরাও সেই ইচ্ছের ইচ্ছা জয় হোক, সেই শুভ কামনা, শুভ প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ।